ফুটবল ঈশ্বর ম্যারাডোনার জন্য দেশে দেশে শোক। আর্জেন্টিনার প্রেসিডেন্ট প্যালেসে শ্রদ্ধার জন্য রাখা হবে 3 দিন। রাষ্ট্রীয়ভাবে হবে শেষকৃত্য। বিশ্বের ফুটবল মদিদের যে উনি এন্টারটেইন করেছে, ইট ইজ আনবিলিভেবল। 86 এর আগে কিন্তু আর্জেন্টিনা একটা দেশ কিন্তু এত সাপোর্টার ছিল না আমাদের দেশে। দুনিয়ার সর্বকালের সেরা প্লেয়ার প্রায় প্রতিটা সাংবাদিকের কাছে কিন্তু গেল, কথা বলল, অটোগ্রাফ দিল, কোনো বিরক্তি নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাল বসছে পদ্মা সেতুর 39তম স্প্যান। আর মাত্র 2টি বসলেই দেখা যাবে পুরো সেতু। মেট্রো রেল সম্প্রসারণে এবার ভাঙা হচ্ছে কমলাপুর স্টেশন, সম্মত মন্ত্রণালয়। করোনায় বিপর্যস্ত বিশ্ব অর্থনৈতিক উন্নয়ন ধরে রেখেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। গৃহকর্মী সেজে টাকা অলংকার হাতিয়ে নিত রাজধানীর সক্রিয় একটি চক্র। আটক হলেও জামিনে বেরিয়ে করছে একই অপরাধ। ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার মহাপ্রয়াণে শোকে ভাসছে গোটা বিশ্ব। তার চলে যাওয়া মানতেই পারছেন না কোটি ভক্ত। করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করেই আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সের রাস্তায় নেমে আসেন তারা। আর্জেন্টিনার প্রেসিডেন্ট প্যালেসে ভক্তদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেস। দেশটিতে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জানিয়েছেন শেষকৃত্য হবে রাষ্ট্রীয়ভাবে। বিশ্ব ফুটবলের এক নক্ষত্রের পতন। আর্জেন্টিনার ফুটবলের রাজপুত্র দিয়েগো ম্যারাডোনা। ফুটবল ছেড়েছেন প্রায় 2 যুগ হয়েছে, কিন্তু সবসময় ছিলেন কোটি আর্জেন্টাইনের হৃদয়ে। আর্জেন্টাইনদের কাছে ফুটবল উপাসনার মতো, আর ম্যারাডোনা ঈশ্বর। মহাতারকার প্রতি ভালোবাসা শুধু দেশের মানচিত্রে সীমাবদ্ধ ছিল না, দেশের সীমানা পেরিয়ে বিশ্বের সবচেয়ে বড় তারকাদের একজনের নাম ম্যারাডোনা। ফিওরিতো চলে যাওয়ায় শেষ হলো ফুটবল ইতিহাসের রোমাঞ্চকর এক অধ্যায়েরও। আর্জেন্টাইনদের হিরো ম্যারাডোনার মৃত্যুতে স্তব্ধ পুরো দেশ। চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। ম্যারাডোনার মরদেহ রাখা হয়েছে প্রেসিডেন্সিয়াল প্যালেস কাসা রোসাডাতে। চিরনিদ্রায় শায়িত হবার আগে শেষবার ম্যারাডোনাকে দেখতে কাসা রোসাডায় ভক্তদের ঢল, যেখানে করোনা সংক্রমণের ঝুঁকিও তাদের কাছে তুচ্ছ। আর্জেন্টিনার জার্সিতে বিশ্ব জয় করা কিংবদন্তির বিদায়ের আগেও সেই আবহ। সাদা আকাশী পতাকায় মোড়ানো ম্যারাডোনার কফিন। প্রিয় তারকাকে এভাবে দেখে অনেকেই নিয়ন্ত্রণ করতে পারেননি আবেগ। ভক্তদের পাশাপাশি ম্যারাডোনাকে শ্রদ্ধা জানান আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেস। তার স্মরণে নীরবতাও পালন করেন আর্জেন্টিনার সরকার প্রধান। ম্যারাডোনাকে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বেঁধেছে বিশৃঙ্খলাও। পুলিশ আর ভক্তদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, আটকও হয়েছেন অনেকে। বুয়েনোস আয়ার্সের দক্ষিণে ম্যারাডোনার জন্মস্থান লানুস শহরেও চলছে শোকের মাতম। তার আদিভিটার সামনে জড়ো হন ভক্তরা। সবাই বলছেন পৃথিবী থেকে দেহাবসান হয়েছে, তবে কীর্তিতে অবিনশ্বর থাকবেন দিয়েগো ম্যারাডোনা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ঘরের ছেলের মৃত্যুতে ইতালিতে শোক যেন কাটছেই না। বিশেষ করে নাপোলি শহরে আনুষ্ঠানিকভাবে শোক পালন করছেন সর্বসাধারণ। ফুল, 10 নম্বর জার্সি আর নীল পতাকা হাতে শ্রদ্ধা জানাতে স্টেডিয়াম পাড়ায় হাজার হাজার ভক্তের উপস্থিতি। যে ক্লাবে খেলে ম্যারাডোনা নিজের যাত্রী নিয়েছেন, সেই ক্লাব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে ঈশ্বরের নামে স্টেডিয়ামের নামকরণ করার। ইতালি থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ম্যারাডোনার মৃত্যুতে গোটা বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া, কিন্তু ইতালির নাপোলি শহরে শোক যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। কিংবদন্তির নাম নিলেই আর্জেন্টিনার সঙ্গে সঙ্গে আসে নাপোলি ক্লাবের কথা। ম্যারাডোনা প্রেমীরা তার মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গেই উপস্থিত হন নাপোলির সান পাওলো স্টেডিয়ামের সামনে। নানা আয়োজনে জানানো হয় শ্রদ্ধা। এ শহরে আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে একদিনের শোক।
বহু ফুটবল খেলোয়াড় আর বিশেষজ্ঞের মতে ম্যারাডোনা বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার হিসেবে গণ্য হলেও এসএসসি নাপোলি ফুটবল ক্লাবের ইতিহাসে তিনি ছিলেন তার চেয়েও বেশি কিছু। 1984 সালে ম্যারাডোনা বার্সা থেকে এসএসসি নাপোলিতে আসেন। তাকে স্বাগত জানাতে 1984 সালের 5 জুলাই 80,000 মানুষ উপস্থিত হন স্তাদিও সান পাওলোতে। 1987 সালে ম্যারাডোনাকে দিয়েই এই ক্লাবটি প্রথমবারের মতো সিরিয়া শিরোপা জেতে। এরপর একে একে তাকে দিয়েই নাপোলি ক্লাব ফুটবল জগতে এক অন্যতম ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করে। ম্যারাডোনার ক্যারিয়ারের সেরা বছরগুলো তিনি এই ক্লাবেই কাটিয়েছেন। নাপোলির জার্সি পরে তিনি 259টি ম্যাচে অংশ নিয়ে মোট 115 গোল করেন। 1991 সাল পর্যন্ত তিনি নাপোলি ক্লাবেই ছিলেন। মহান এই ব্যক্তির মৃত্যুতে শোক ভর করেছে ইতালির বাংলাদেশিদের মধ্যেও। নাপোলিতে একটা অন্যরকম শোকের ছায়া আজকের এই দিনে। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি নাপোলিবাসীর পক্ষ থেকে। এসএসসি নাপোলি নিজস্ব স্টেডিয়াম স্তাদিও সান পাওলোকে ম্যারাডোনার নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হবে বলে কর্তৃপক্ষ জানায়। বিশ্বে ম্যারাডোনার নামে এটি হবে দ্বিতীয় স্টেডিয়াম। এভাবেই নাপোলি পুরো বিশ্বকে জানাতে চায় ম্যারাডোনা তাদের নাপোলির ঘরের ছেলে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, ইতালি। অন্য প্রসঙ্গ, কাল পদ্মা সেতুতে যোগ হচ্ছে আরেকটি নতুন স্প্যান। সেতুর 39তম স্প্যানটি মাঝ নদীতে বসানো হলে দৃশ্যমান হবে 5,850 মিটার। স্প্যান বসানোর সব প্রস্তুতি এরই মধ্যে সেরে ফেলা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। বাকি দুটি স্প্যান বসানো হবে ডিসেম্বর মাসে। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। একেবারে শুরুর দিনগুলোতে পদ্মা সেতুতে স্প্যান বসানো হয় জাজিরা প্রান্তে। নকশা জটিলতায় মাওয়া প্রান্তের অনেকগুলো পিলারের কাজ আটকে থাকায় স্প্যান ও পিলার দুটি কাজে অগ্রাধিকার পেয়েছে জাজিরা প্রান্ত। এই প্রান্তে তাই পাট থেকে টানা বসানো আছে 29টি স্প্যান। জটিলতা কেটে যাওয়ার পর গতি পেয়েছে মাওয়া প্রান্তের কাজও। সবশেষ 60টি স্প্যানই বসানো হয়েছে এখানে। সব মিলে এখন মাওয়া প্রান্তেও পাট থেকে শুরু করে দৃশ্যমান আছে 9টি স্প্যান। এবার সেতু দুই প্রান্ত জোড়া দেওয়ার পালা। পুরো সেতুর 41টি স্প্যানের মধ্যে যে 3টি বাকি তার সবগুলোই এখন একসাথে মাঝ নদীতে। ধারাবাহিকভাবে এখন সেগুলো বসানো হবে। অনেকগুলো কাজ আমরা আগে রাখতে পারছিলাম, এর মধ্যে যেমন বিয়ারিং বসানো, এটা সেটা করা, এই কাজগুলো আমরা করে ফেলতে পারছিলাম। প্লাস এখন আমাদের চেষ্টা করছি আমরা যেহেতু সময়টা আমাদের অলরেডি ডিলে হয়ে গেছে, আর কিভাবে সময় কমানো যায় সেই লক্ষ্যেই আমরা চেষ্টা করে যাচ্ছি। চলতি মাসে এর মধ্যে বসানো হয়েছে 3টি স্প্যান। 39তম স্প্যানটি হতে যাচ্ছে মাসের 4 নম্বর। বাকি থাকবে মাত্র 2টি, সেগুলো বসিয়ে দেওয়া হবে ডিসেম্বরের প্রথমাংশে। আর মাত্র 3টি স্প্যানের দূরত্বে দাঁড়িয়ে পদ্মা সেতু। 39তম স্প্যানটি বসানোর পর সে দূরত্ব আরও কমে দাঁড়াবে মাত্র 300 মিটার। দূরত্ব যতই কমছে বাড়ছে আশার আলো। সামনে অপেক্ষা স্বপ্ন ছুঁয়ে যাওয়ার। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ভেঙে ফেলা হচ্ছে কমলাপুর রেল স্টেশন। মেট্রো রেলের সম্প্রসারিত কাজের জন্য ভাঙতে রাজি হয়েছে রেল মন্ত্রণালয়। তবে নকশা ঠিক রেখে 130 মিটার উত্তরে নতুন স্টেশন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। ৬৭ বছরের পুরানো কমলাপুর রেল স্টেশন স্থাপত্য শৈলীর দিক থেকেও অনন্য দেশের এই আইকনিক স্থাপনাটি। এর সাথে জড়িত রেল ব্যবস্থাপনার ইতিহাস, ঐতিহ্য আর গৌরবময় নানা স্মৃতি। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলমান মেট্রো রেলের কাজ সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। বর্ধিত অংশের দৈর্ঘ্য 1.26 কিলোমিটার, আর এতেই সরিয়ে নিতে হচ্ছে ঐতিহ্যবাহী কমলাপুর রেল স্টেশন। নতুন নকশা অনুযায়ী মেট্রো রেল প্রকল্পের সর্বশেষ স্টেশনটি পড়েছে কমলাপুর রেল স্টেশনের সামনে। তাছাড়া এখানে লাইন পরিবর্তনের জন্য মেট্রো রেল প্রকল্পের জায়গা লাগবে বেশি। কমলাপুরকে ঘিরে যে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব হবে সেখানেও পড়বে কমলাপুর রেল স্টেশনের বেশ কিছু জায়গা। আমরা একাধিক মিটিং করে এখন সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ওনার নেতৃত্বে একটা সভা হয়। আমরা গ্রাউন্ড ওয়ার্ক মিটিংগুলো করার পরে এবং সেই সভাতে এটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়েছে কোন স্টেশনটা কোন জায়গাতে হবে। নতুন এই নকশা অনুযায়ী ভাঙতে হবে কমলাপুর রেল স্টেশন। মেট্রো রেলের এই প্রস্তাবের সাথে সম্মত হয়েছে রেলপথ মন্ত্রণালয়ও। তবে মন্ত্রী বলছেন, দেশের ইতিহাস, ঐতিহ্য, নির্মাণ শৈলীর কথা বিবেচনায় রেখে বর্তমান স্টেশন ভবনের আদলে আরও একটি ভবন নির্মাণ করা হবে। স্টেশন বিল্ডিং যেটা আছে কমলাপুর, সেটার একটা রিপ্লিকা তারা এই যে পাশের এই জায়গায়, এইখানে যে স্পেসটা আছে এই পাশের এই জায়গায় তারা তৈরি করে দেবে।
ওইটাই হবে একটু সরাই নিয়ে, একই বিল্ডিং থাকবে। কবে থেকে কমলাপুর রেল স্টেশন ভাঙা শুরু হবে বা নির্মাণ কাজ শুরু হবে সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান রেলপথ মন্ত্রী। আপনার কমলাপুর স্টেশন পর্যন্ত। নাজমুস্তালিহি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনায় বিপর্যস্ত বিশ্বেও অর্থনৈতিক উন্নয়ন ধরে রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় ঢেউ থেকে মানুষকে রক্ষায় প্রশাসনের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করতে হবে প্রশাসনের কর্মকর্তাদের। করোনার ধাক্কা লেগেছে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সেও। জনপ্রশাসনে নতুনভাবে অন্তর্ভুক্ত কর্মকর্তাদের আইন ও প্রশাসনের খুঁটিনাটি দিক জানতে হয়। এই লক্ষ্যে চলতি বছরের 5 জানুয়ারি 116, 17 ও 18তম ব্যাচের আইন ও প্রশাসন কোর্স শুরু হয়। 5 মাস ব্যাপী এই কোর্স এবার অনলাইনে সম্পন্ন করলেন প্রজাতন্ত্রের নবীন কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শাহবাগের আইন ও প্রশাসন একাডেমিতে এই কোর্স সম্পন্ন করা কর্মকর্তাদের সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রী শেখ হাসিনা। 46 জন নারী ও 70 জন পুরুষ কর্মকর্তা এবারের কোর্স সম্পন্ন করেছেন। কৃতি প্রশিক্ষণার্থীদের দেয়া হয় রেক্টরস অ্যাওয়ার্ড। সরকার প্রধান বলেন, লক্ষ্য ছাড়া জাতি এগিয়ে যেতে পারে না। তিনি বলেন, অর্জিত জ্ঞান নিয়ে মানুষের সেবায় নিয়োজিত হতে হবে কর্মকর্তাদের। দেশটাকে উন্নত করতে হলে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো উপযুক্ত আমরা কর্মচারী গড়ে তুলতে চাই, যেন মানুষ তার সেবাটা পায়। সেটাই আপনারা দেবেন, এটাই আপনাদের কাজ। গবেষণা এবং বিজ্ঞানের প্রভাব তার সঙ্গে সামঞ্জস্য রেখে সেইভাবে পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। করোনার অস্বাভাবিক পরিস্থিতিতে কর্মস্থলে যোগ দেয়া এসব কর্মকর্তাদের শেখ হাসিনা বলেন, দ্বিতীয় ঢেউ থেকে মানুষ বাঁচাতে আরও সক্রিয় হতে হবে মাঠ পর্যায়ে। এটা যেন বিস্তার না লাভ করতে পারে তার জন্য যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে আপনারা চলবেন। কারণ দ্বিতীয় যে ঢেউটা আসছে সেটা কি পর্যায়ে যাবে এখন আমরা জানি না। অনেক দেশ এখন অলরেডি তারা লকডাউন করে ফেলেছে, অনেকে কারফিউ দিচ্ছে। আমরা এখনো সহনশীল অবস্থা আছি, কিন্তু আমাদেরকে খুব সাবধানে চলতে হবে। মানবিক সমাজ গড়তেও দলমত নির্বিশেষে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উদ্যোগী হতে কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি এর বিরুদ্ধে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জাতীয় কোভিড-19 টিকাদান কর্মসূচির প্রস্তুতি ও বাস্তবায়ন পরিকল্পনা সংক্রান্ত জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভাটি হয়। বাংলাদেশ সরকার, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মধ্যে চুক্তি অনুযায়ী বাংলাদেশ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত কোভিড-19-এর 3 কোটি ডোজ টিকা কিনবে। এই টিকাটি 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণযোগ্য, যা বাংলাদেশে বিদ্যমান রয়েছে। প্রথম ডোজ নেয়ার 28 দিন পর দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হবে বলে জানানো হয়। টিকাটি প্রাথমিকভাবে কোভিড-19 সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে যারা রয়েছেন অগ্রাধিকার ভিত্তিতে তারাই পাবেন। সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে 236 কোটি টাকা দুবাই ও সিঙ্গাপুরে পাচারে এবি ব্যাংকের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 23 জনের সম্পৃক্ততা পেয়েছে দুদক। এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওহিদুল হক সহ 9 পরিচালকের বিরুদ্ধে দুদক আলাদা 3টি মামলা করেছে। অন্যদিকে নৌ পরিবহন অধিদপ্তরের বরখাস্তকৃত প্রধান প্রকৌশলী ডক্টর এস.এম. নাজমুল হককে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 2018 সালে ঘুষ লেনদেনের সময় নৌ পরিবহন অধিদপ্তরের বরখাস্ত প্রধান প্রকৌশলী ডক্টর এস.এম. নাজমুল হককে হাতে নাতে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন। এই মামলায় রিমান্ডও দেন আদালত। 2 বছর পর আবারও তার নাম এসেছে। 2টি প্রকল্পে দুর্নীতির সাথে জড়িত ছিলেন তিনি। অভিযোগে বলা হয় প্রকল্পগুলোতে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে, আর তার প্রধান চাবিকাঠি নেড়েছিলেন নাজমুল হক। এই অনিয়মের সাথে জড়িত রয়েছেন আরও কয়েকজন। এই অভিযোগে বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা। জামিন পাওয়া একজনের নাগরিক রাইট, যদি কেউ জামিনে বেরিয়ে জামিনের শর্ত ভঙ্গ করে সেটি আমরা আদালতে
আমাদের আইনজীবীর মাধ্যমে অবহিত করে। এবি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের গ্রাহক সিমেট সিটি জেনারেল ট্রেডিং এলএলসি, এটিজেড কমিউনিকেশন লিমিটেড এবং ইউরোকার্স হোল্ডিং প্রাইভেট লিমিটেডকে ব্যবহার করে সিঙ্গাপুর ও দুবাইয়ের ঋণের আড়ালে অর্থ পাচারের অভিযোগের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এতে জড়িত ছিলেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওহিদুল হক ও ব্যাংকের 9 পরিচালকও। সব মিলে 23 জনের বিরুদ্ধে দুদকের ঢাকা কার্যালয়ে পৃথক 3টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন দলিল কাগজপত্র ইত্যাদি দিতে হয়, সেগুলো সঠিকভাবে না দিয়ে জালিয়াতির মাধ্যমে মিথ্যা তথ্য প্রদান করে টাকাটি তারা ব্যাংক থেকে বের করেছেন। প্রথম মামলায় 160 কোটি 80 লাখ টাকা, দ্বিতীয় মামলায় 60 কোটি 40 লাখ টাকা এবং তৃতীয় মামলায় 14 কোটি 88 লাখ টাকা পাচার ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। গৃহকর্তার সরল বিশ্বাসের সুযোগে কাজ নেয়ার মাত্র 4 দিনের মাথায় রাজধানীতে 10 লাখ টাকা ও প্রায় 7 ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে গৃহকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে 6 লাখ টাকা ও স্বর্ণ। বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। আহমেদ সালেহিনের রিপোর্ট। ময়মনসিংহের প্রত্যন্ত এলাকা থেকে গ্রেফতারের পর অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে যায় গোয়েন্দা পুলিশ। কি ঘটেছিল সেদিন তা পুনর্নির্মাণের চেষ্টা করেন গোয়েন্দা কর্মকর্তারা। কিভাবে চুরি করেছিলেন তা হুবহু করে দেখান অভিযুক্ত গৃহকর্মী বিলকিস। বসুন্ধরা আবাসিক এলাকায় গত 16 নভেম্বর বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ লিটনের পরিবারে কাজ নিয়ে মাত্র 4 দিনের মাথায় 10 লাখ টাকা ও 7 ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায় সে। ম্যাডামে যখন বাইরে যেত আলমারি খুলে টাকা বাইর করছে, তখন টাকা বাইর করার পরে আমি এটা খুলে ভাবছি যে এটার ভিতরে টাকা আছে, খুলে দিয়ে আলমারির ভিতরে টাকা। ভাটারা থানায় বিলকিসকে আসামি করে লিটন মামলা করলে মহানগর গোয়েন্দা পুলিশের 2 দিনের অভিযানে গ্রেফতার হয় বিলকিস। জিজ্ঞাসাবাদের জন্য আনা বিলকিসের পরিবারের সদস্যরা জানান এমন অপরাধে বেশ কয়েকবার আটক করা হয়েছিল তাকে। মানুষের বাসা থেকে কাজ করে টাকা পয়সা চুরি করে নিয়ে আসে, এই কারণে আমরা 2-3বার অ্যারেস্ট করে নিয়ে আসে। এইবারও সে আরেকজনের বাসা থেকে টাকা নিয়ে আসে অনেকগুলা, স্বর্ণ গহনা লিয়ে এসে পরে আবার ডিবি পুলিশে ধরে নিয়েছে আমার। গৃহকর্তার সরল বিশ্বাসে এমন ভয়ঙ্কর ঘটনায় হতবাক লিটন ও তার পরিবার। 2টা দিন পরে ওর ভোটার আইডি কার্ড আর আমি নাম্বারটা নিব, তো ওর নাম্বারটা যখন করে নাম্বার বলে মোবাইল নষ্ট। মাগরিবের আজানের সময় বাসায় যখন ঢুকি দেখি বাচ্চাগুলো ওখানেই খেলতেছে। আমি ওই ঘরেই ঢুকি প্রথমে বাচ্চাদের ঘরে। ওখান থেকে বের হয়ে আমি আমার রুমে চেঞ্জ করব, রুমে যাই, গিয়ে দেখি আমার আলমারির দরজাটা খোলা, জাস্ট খোলা, ওপেন, আর কিছু না। ওই খোলা দরজাটা আমি হাত দিয়ে দেখি ভিতরেরটাও খোলা। তখন ভিতরটা হাত দিয়ে দেখি আমার ওখানে যে অলংকার ছিল এবং টাকা ছিল একটাও নাই। কেউ যেন কোনো কাজের মেয়েকে না জেনে, সকল তথ্য না জেনে বাসায় যেন কাজ না দেয়। গোয়েন্দা পুলিশ বলছে আরো কোনো চুরির ঘটনার সঙ্গে বিলকিস জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছেন তারা। আমাদের কাছে সে প্রাথমিকভাবে স্বীকারও করেছে যে ইতিপূর্বে সে আরো বেশ কয়েকটা এরকম অপরাধ সংগঠিত করেছে। তো আমরা এখনো আরো জিজ্ঞাসাবাদ করতে যাব যে আর কোন জায়গা থেকে সে কি পরিমাণের টাকা চুরি করেছে। বাসাবাড়িতে গৃহস্থালির কাজ নিয়ে এমন অপরাধ করার সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ। তাদের ব্যাপারে আমাদের সতর্ক। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ফুটবল ঈশ্বর ম্যারাডোনার জন্য দেশে দেশে শোক। আর্জেন্টিনার প্রেসিডেন্ট প্যালেসে কাল বসছে পদ্মা সেতুর 39তম স্প্যান। আর মাত্র 2টি বসলেই দেখা যাবে পুরো সেতু। মেট্রো রেল সম্প্রসারণে এবার ভাঙা হচ্ছে কমলাপুর স্টেশন, সম্মত মন্ত্রণালয়। এবং করোনায় বিপর্যস্ত বিশ্ব, অর্থনৈতিক উন্নয়ন ধরে রেখেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।